এই সংসারটাকে আমি কত কষ্ট করে ধরে রেখেছি, কিন্তু মাধবীর ওই খিটখিটে স্বভাবটা দিন দিন এমন হয়ে উঠছে যে ঘরে শান্তি বলে আর কিচ্ছু নেই। সকালবেলা উঠেই ছেলে মেয়েদের উপর চিৎকার, রান্নাঘরে থালা পড়ার শব্দ, তারপর অরুণের সঙ্গে ঝগড়া। আমি তো কখনো ভাবিনি আমার সংসারে এমন দিন দেখতে হবে। মাধবী রান্নাঘর থেকে চিৎকার করে বলল, শুধু শুধু আমার নামে নালিশ করবেন না মা। এই বাড়ির সব কাজ আমি একা করি, কেউ কোনোদিন সাহায্য করে? সবাই শুধু ভুল ধরে। মাধবী, সকাল সকাল এত রাগারাগি করো না, বাচ্চাগুলো ভয় পায়। তুমি চুপ করো, তুমি তো তোমার মা যা বলবে তাতেই মাথা নাড়বে। রীনা আর গোপাল কোণে দাঁড়িয়ে ভয়ে কাঁপতে লাগল। সকালের রোদ তখন ধীরে ধীরে চড়তে শুরু করেছে। গ্রামের হাটে আজ ভীষণ ভিড়। কেউ শাকপাতা কিনছে, কেউ মাছ, কেউ আবার চাল ডাল নিয়ে দরাদরি করছে। চারদিকে মানুষের হাঁকডাক, কাঁচা মাছের গন্ধ আর মাটির রাস্তার ধুলো মিলেমিশে এক আলাদা গ্রামের পরিবেশ তৈরি করেছে। মাধবী হাতে বড় একটা থলে নিয়ে বাজারে ঢুকতেই কয়েকজন দোকানদার মুখ চাওয়াচাওয়ি করল, কারণ গ্রামের সবাই জানে মাধবীর মেজাজ কখন কোন দিকে যায় বলা যায় না। কেউ তাকে কিছু বললেও সমস্যা, না বললেও সমস্যা। মাছওয়ালা শ্যামল একটু হেসে বলল, এই যে বৌদি, আজ খুব টাটকা রুই আর কাতলা এসেছে, সকালে পুকুর থেকে তোলা মাছ। একবার দেখে যান, এই মাছগুলো দেখলেই নিতে মন চাইবে। আর অল্প কটাই পড়ে আছে, নিয়ে যান, না হলে আর পাবেন না। মাধবী মাছগুলোর দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, এই মাছকে টাটকা বলছো? চোখ দুটো দেখেছো? এগুলো একদম বাসি মাছ। তোমরা মানুষকে ঠকিয়ে টাকা কামাও, তাই না? গ্রামের মানুষ বলে কি সবাই বোকা? শ্যামল একটু শান্ত গলায় বলল, বৌদি, আপনি চাইলে অন্য মাছ দেখুন, কিন্তু এত জোরে কথা বলছেন কেন? আমি তো আপনার ব্যাগে জোর করে মাছ ভরে দিয়ে পয়সা চাইছি না। সকালের বাজারে সবাই শুনছে। মাধবী থলে মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে চিৎকার করে বলল, শুনুক সবাই, তোমাদের মতো অসাধু দোকানদারদের জন্যই বাজারের নাম খারাপ হয়। গতবারও মাছের কম ওজন দিয়েছিলে, ভেবো না আমি বুঝিনি? প্রত্যেকবার কোনো না কোনো দিক থেকে মানুষকে ঠকানোর ধান্দা। চারপাশে লোকজন থমকে দাঁড়িয়ে গেল। কেউ মাছ কেনা বন্ধ করে তাকিয়ে রইল। পাশের সবজি বিক্রেতা নিচু গলায় বলল, আবার শুরু হলো। এক বৃদ্ধ লোক বললেন, মেয়েটার মুখে এত রাগ কেন গো? সারাক্ষণ আগুন ঝরে, মানুষের সঙ্গে একটু ভালো করে কথাও বলতে জানে না। এই রকম মুখখোড়া মেয়েদিকে কেন যে ঘাঁটকাতে যায় বুঝি না। শ্যামলের মুখ লজ্জায় লাল হয়ে গেল। সে ধীরে বলল, বৌদি, আমি কখনো কাউকে ঠকাইনি। এতদিন ধরেই বাজারে ব্যবসা করছি। আপনি যদি না নিতে চান, নেবেন না, কিন্তু এই ধরনের কথা বলে অপমান করবেন না। মাধবী আরও রেগে উঠল। ও, এখন আবার আমাকেই দোষ দিচ্ছ? তোমাদের মতো লোকের সঙ্গে ভালোভাবে কথা বললেই মাথায় চড়ে বসো। এই সময় পাশ দিয়ে যাচ্ছিলেন বাসন্তী পিসি। তিনি কাছে এসে বললেন, মা মাধবী, এত রাগ করছো কেন? বাজারে একটু শান্তভাবে কথা বললে কি ক্ষতি হয়? এই এত লোকের মাঝে চিৎকার করে না কথা বলে একটু শান্তভাবে কথা বলার চেষ্টা করো। মাধবী বিরক্ত হয়ে বলল, পিসি, আপনি দয়া করে এর মধ্যে কথা বলবেন না। সবাই শুধু আমাকেই ভুল বোঝে। বাসন্তী পিসি দীর্ঘশ্বাস ফেলে বললেন, মানুষ ভুল একদিন করতেই পারে, কিন্তু প্রতিদিন যদি একই রাগ দেখায় তাহলে একসময় সবাই দূরে সরে যায় মা। মাধবী মুখ ঘুরিয়ে অন্য দোকানের দিকে চলে গেল, কিন্তু বাজারের লোকজনের ফিসফিসানি তার কানে বারবার আসতে লাগল। এক মহিলা আরেকজনকে বলছিলেন, ওর বাড়ির লোকেরা কিভাবে সহ্য করে কে জানে। বাইরের লোকের সাথে যদি এমন করে, তাহলে ঘরের লোকের সাথে কিরকম ব্যবহার করবে। রাগ মানুষকে শেষ করে দেয়। আজ না হয় কাল ও ঠিক বুঝবে। মাধবী বাইরে থেকে শক্ত থাকার চেষ্টা করলেও ভেতরে কোথাও যেন একটা অদ্ভুত অস্বস্তি অনুভব করল।
কিন্তু নিজের ভুল স্বীকার করার মতো মন তখনও তার তৈরি হয়নি। বিকেলের দিকে গ্রামের বড় বটগাছটার নিচে কয়েকজন প্রতিবেশী বসে গল্প করছিল। হালকা বাতাস বইছে, দূরে মাঠ থেকে গরু ফিরছে আর কচি ছেলেমেয়েরা খেলাধুলো করছে। কিন্তু আড্ডার মূল বিষয় একটাই, মাধবীর আচরণ। সুবল কাকা বিড়ি ধরিয়ে ধীরে বললেন, আমি ছোটবেলা থেকে এই গ্রামে আছি, অনেক মানুষ দেখেছি, রাগী মানুষও দেখেছি, কিন্তু মাধবীর মতো এত তুচ্ছ ব্যাপারে এমন আগুন হয়ে উঠতে খুব কম মানুষকেই দেখেছি। পাশে বসা বাসন্তী পিসি বললেন, মেয়েটা খারাপ নয় গো, কিন্তু মুখের ভাষাটা এত কড়া যে কেউ কাছে যেতে পারে না। আজ বাজারে শ্যামলকে যা বলল আমারই খারাপ লাগছিল। শুধু বাজারে নয়, সেদিন দেখলাম নিজের মেয়েটাকেও কিভাবে বকাবকি করছে। বাচ্চাগুলো মায়ের সামনে কাঁপেই। সংসারে যদি মায়ের মুখে সব সময় রাগ থাকে, তাহলে সেই ঘরের শান্তি একদিন উড়ে যায়। বাচ্চারা ভালোবাসার বদলে ভয় শিখবে। বাসন্তী পিসি একটু চিন্তিত গলায় বললেন, অরুণ ছেলেটাও কেমন চুপচাপ হয়ে গেছে। আগে কত হাসি খুশি ছিল, এখন কারো সঙ্গে ঠিকমতো কথাই বলে না। শুনেছি রাতে নাকি তাদের বাড়িতে প্রায়ই ঝগড়া হয়। রিম্পাদের বাড়ি থেকে তো শুনতে পাওয়া যায়, ওই আমাকে বলছিল। রাগের আগুন বাইরে থেকে ছোট দেখায়, কিন্তু ভেতরে ভেতরে পুরো সংসার পুড়িয়ে দেয়। এখনো যদি মাধবী না বদলায়, তাহলে পরে অনেক দেরি হয়ে যাবে। ঠিক তখন দূর থেকে দেখা গেল রিনা আর গোপাল ধীরে ধীরে রাস্তা দিয়ে যাচ্ছে। দুজনের মুখই গম্ভীর। বাসন্তী পিসি তাদের ডেকে বললেন, মন খারাপ করে তোরা দুজন কোথায় যাচ্ছিস রে? মা বাড়িতে রেগে আছে, তাই একটু বাইরে বেরিয়েছি। এই কথাটা শুনে সবাই কিছুক্ষণ চুপ করে রইল। শিশুদের চোখের ভয়ে যেন সব কথা বলে দিচ্ছিল। সুবল কাকা ধীরে বললেন, যে ঘরে বাচ্চারা শান্তি পায় না, সেই ঘরের সুখ বেশি দিন টেকে না। দূরে তখন সন্ধ্যার শঙ্খ বাজতে শুরু করেছে, কিন্তু সেই শান্ত সন্ধ্যাতেও মাধবীর সংসারের অশান্তির ছায়া যেন পুরো গ্রামটাকে ভারী করে তুলছিল। রাত তখন অনেকটা গভীর। বাইরে ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে। উঠোনের এক কোণে কুপি জ্বলছে। ঘরের ভিতরে রিনা মাটিতে বসে স্কুলের খাতা খুলে পড়ছিল। পাশে ছোট ভাই গোপাল চুপচাপ ছবি আঁকছিল। দুজনেই খুব আস্তে কথা বলছিল, যেন একটু শব্দ হলেই বিপদ হবে। হঠাৎ রান্নাঘর থেকে থালাবাটির জোরে শব্দ এলো। মাধবী চিৎকার করে বলল, রিনা, তোকে বলেছিলাম না বিকেলে চাল বেছে রাখতে? সব কাজ কি আমাকেই করতে হবে? সারা দিন শুধু বই নিয়ে বসে থাকলে সংসার চলে? মা, আমি স্কুলের কাজ করছিলাম, ভাবছিলাম একটু পরে। মাধবী তার কথা শেষ হতে না দিয়েই আরও রেগে উঠল। চুপ কর, সব সময় অজুহাত। ছোটবেলা থেকেই যদি কাজ শেখাবো না, তাহলে বড় হয়ে কি করবে? শুধু পড়াশোনা করলেই মানুষ হওয়া যায় না। মা, দিদি তো অনেকক্ষণ ধরে পড়ছে। মাধবী এবার ছেলের দিকে তাকিয়ে বলল, তুই আবার এর মধ্যে কথা বলছিস কেন? তোদের দুজনকে নিয়ে আমার জীবন অতিষ্ঠ হয়ে গেছে। এই সময় অরুণ বাইরে থেকে ঘরে ঢুকল। সারাদিন মাঠে কাজ করে সে ক্লান্ত, কিন্তু ঘরে ঢুকেই এই চিৎকার শুনে তার মুখটা ভারী হয়ে গেল। অরুণ শান্ত গলায় বলল, মাধবী, বাচ্চাদের সঙ্গে এত রাগারাগি করছো কেন? ওরা ছোট মানুষ, একটু ভালোভাবে বললেও তো বুঝবে। তুমি চুপ করে থাকো, সব সময় আমাকেই দোষ দাও। সারা দিন এই সংসারের জন্য খেটে খেটে মরছি আমি, আর তোমরা সবাই আমাকে জ্ঞান দিচ্ছ। অরুণ দীর্ঘশ্বাস ফেলে বলল, সংসার শুধু কাজ দিয়ে চলে না মাধবী, একটু শান্তি ভালোবাসাও লাগে। সংসারে সব মানুষের সাথেই একটু হাসি মুখে কথা বলতে হয়, তাহলে সংসারে শান্তি ফিরে আসে। ওসব বড় বড় কথা আমাকে শোনাতে আসবে না। তুমি যদি এতই ভালো হও, তাহলে সংসারের সব কাজ নিজে করে দেখাও। রিনা তখন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, তার চোখ দিয়ে জল পড়ছে।
গোপাল ভয়ে দিদির হাত শক্ত করে ধরে আছে। হঠাৎ পাশের ঘর থেকে কমলা বেরিয়ে এলেন। তিনি ধীরে বললেন, মা মাধবী, বাচ্চাদের ওপর এত রাগ করিস না। ছোটদের বেশি বকাবকি করলে ওরা ভিতরে ভিতরে ভেঙে যায়। ওরা তখন বাইরের জগতের সব মানুষদেরকে ভয় পেতে শুরু করে। জীবনে এগুনোর পথে ভয় ওদের বাধা হয়ে দাঁড়াবে। মা, আপনি দয়া করে আমার ছেলে মেয়েকে নিয়ে আমাকে শেখাতে আসবেন না। আমি জানি কিভাবে মানুষ করতে হয়। আপনার প্রশ্রয় পেয়ে পেয়েই ছেলে মেয়েগুলো বিগড়ে যাচ্ছে। কমলা চুপ করে গেলেন। তার চোখে কষ্ট স্পষ্ট দেখা যাচ্ছিল। রাতে সবাই ঘুমিয়ে পড়লেও রিনা আর গোপালের ঘুম এলো না। রিনা ধীরে বলল, ভাই, মা কি আমাদের একটুও ভালোবাসে না? আমাদেরকে যে মা এত কষ্ট দেয়, তার জন্য মায়ের একটুও খারাপ লাগে না? গোপাল ফিসফিস করে বলল, ভালোবাসে হয়তো, কিন্তু মা সবসময় অল্পতেই রাগ করে। আসলে মায়ের সহ্য শক্তি খুব কম, তাই মা একটু বেশি রেগে যায়। রিনা চোখ মুছতে মুছতে বলল, আগে মা এমন ছিল না, এখন মা কাছে এলেই আমার ভয় লাগে। বাইরে তখন হালকা বাতাস বইছিল, কিন্তু সেই ঘরের ভেতরে একটা অদ্ভুত ভয় আর চাপা কষ্ট জমে উঠছিল ধীরে ধীরে। পরদিন খুব ভোরে অরুণ উঠোনে একা বসেছিল। আকাশ তখনও পুরোপুরি ফর্সা হয়নি। দূরে পাখির ডাক শোনা যাচ্ছে, কিন্তু অরুণের চোখে মুখে ক্লান্তি আর গভীর চিন্তার ছাপ। হরনাথ ধীরে ধীরে এসে তার পাশে বসলেন। তিনি বললেন, বাবা, কয়েকদিন ধরে তোকে খুব চিন্তিত দেখছি। শরীর খারাপ নাকি? অরুণ মাটির দিকে তাকিয়ে ধীরে বলল, শরীরের কষ্ট মানুষ সহ্য করতে পারে বাবা, কিন্তু মনের কষ্টটা বড় কঠিন। আবার কি কাল রাতে ঝগড়া হয়েছে? অরুণ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, প্রতিদিনই তো একই কথা, আমি আর বুঝতে পারছি না কি করব। আগে মাধবী এমন ছিল না। বিয়ের প্রথম দিকে কত শান্ত ছিল, সবাইকে নিয়ে কত হাসি খুশি থাকতো, কিন্তু এখন ছোট ছোট বিষয় নিয়েও এমন রাগ করে যে ঘরে ঢুকতেই ভয় লাগে। রাগ মানুষকে অন্ধ করে দেয় বাবা। তখন সে নিজের কাছের মানুষগুলোকেও কষ্ট দিচ্ছে সেটা বুঝতে পারে না। সবচেয়ে বেশি খারাপ লাগে বাচ্চাগুলোর জন্য। রিনা আর গোপাল মায়ের সামনে স্বাভাবিকভাবে কথাই বলতে পারে না। কাল রাতে দেখলাম দুজন ভয়ে কাঁপছে। একজন বাবার কাছে এর চেয়ে কষ্টের আর কি হতে পারে? তুই কি কখনো শান্তভাবে বৌমাকে বোঝানোর চেষ্টা করেছিস? অরুণ হালকা হেসে বলল, অনেকবার করেছি বাবা, কিন্তু আমি কিছু বললেই ও ভাবে আমি ওর বিরুদ্ধে, তারপর আরও ঝগড়া বাড়ে। ঠিক তখন ঘরের ভিতর থেকে আবার মাধবীর চিৎকার শোনা গেল। এই গোপাল, দুধ ফেলেছিস কেন? একটা কাজও ঠিক মতো করতে পারিস না। অরুণ চোখ বন্ধ করে ফেলল। হরনাথ ধীরে বললেন, এই বাড়িতে আগে সকালে শঙ্খের শব্দ শোনা যেত, এখন শুধু চিৎকার শোনা যায়। আমি কখনো চাইনি আমার সংসার এমন হোক বাবা। বাইরে সবাই ভাবে আমার জীবন ভালো চলছে, কিন্তু ঘরের ভিতরের এই অশান্তি আমাকে ভিতরে ভিতরে শেষ করে দিচ্ছে। হরনাথ ছেলের কাঁধে হাত রেখে বললেন, ধৈর্য হারাস না। মানুষ ভুল করলে একদিন না একদিন বুঝতে পারে। শুধু প্রার্থনা কর যেন মাধবীর চোখটা দ্রুত খুলে যায়। অরুণ আকাশের দিকে তাকালো। সকালের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে, কিন্তু তার সংসারের অন্ধকার যেন আরও ঘন হয়ে উঠছিল। সেদিন বিকেলের আকাশটা অদ্ভুত রকম মেঘলা ছিল। গ্রামের মাটির রাস্তার দুপাশে তালগাছগুলো হালকা বাতাসে দুলছিল। দূরে কোথাও গরুর ঘণ্টার শব্দ শোনা যাচ্ছিল। বাজার থেকে ফিরছিল মাধবী, হাতে ভারী থলে, মুখে বিরক্তি আর কপালে রাগের ভাঁজ। আজও বাজারে দু একজনের সঙ্গে তার ঝগড়া হয়েছে, তাই তার মেজাজ আরও খারাপ। হাঁটতে হাঁটতে সে নিজের মনেই বিড়বিড় করছিল, সবাই শুধু আমাকে দোষ দেয়, যেন এই পৃথিবীতে আর কারো ভুল নেই। কেউ আমার কষ্ট বোঝে না, শুধু বিচার করতে চলে আসে।
রাস্তার পাশে পুরনো বটগাছটার কাছে পৌঁছতেই হঠাৎ সে দেখল সাদা কাপড় পরা এক বৃদ্ধা বসে আছেন। মাথা ভর্তি সাদা চুল, হাতে একটা পুরনো লাঠি। গ্রামের মানুষদের মধ্যে অনেককে সে চিনলেও এই বৃদ্ধাকে আগে কখনো দেখেনি। বৃদ্ধা ধীরে মাথা তুলে মাধবীর দিকে তাকালেন। তার চোখ দুটো অদ্ভুত শান্ত কিন্তু গভীর। তিনি মৃদু গলায় বললেন, মা, এত রাগ নিয়ে মানুষ কত দূর যেতে পারে বলতো? মাধবী থমকে দাঁড়াল। তারপর বিরক্ত গলায় বলল, আপনি কে? আপনি আমাকে চেনেন নাকি? না চিনে এসব কথা বলছেন কেন? আমি কে সেটা বড় কথা নয় মা, মানুষের মুখ দেখলেই তার ভিতরের অনেক কষ্ট বোঝা যায়। মাধবী ঠোঁট বাঁকিয়ে বলল, আমার কষ্ট বুঝে আপনার কি লাভ হবে? সবাই শুধু আমাকে উপদেশ দেয়, কেউ কোনোদিন আমার পাশে দাঁড়ায়নি। বৃদ্ধা শান্ত গলায় বললেন, যে মানুষ সব সময় রেগে থেকে আগুনের মতো কথা বলে, তার পাশে দাঁড়াতে মানুষও ভয় পায় মা। মাধবী রেগে উঠে বলল, আপনিও তাহলে আমাকে দোষ দিচ্ছেন? সবাই একই কথা বলে, কিন্তু কেউ কি ভেবে দেখেছে আমি কেন রেগে যাই? এই সংসারে আমার কত কাজ, কত চাপ, আমার পরিস্থিতি কেউই বুঝতে চায় না। কষ্ট থাকতেই পারে, কিন্তু কষ্টের ভাষা যদি বিষ হয়ে বেরোয়, তাহলে সেই বিষ আগে নিজের সংসারকেই পুড়িয়ে দেয়। মাধবী এবার একটু থেমে গেল। কথাগুলো শুনে তার ভিতরে কোথাও যেন হালকা একটা অস্বস্তি হল, কিন্তু সে সেটা প্রকাশ করল না। সে শক্ত গলায় বলল, দেখুন, আমি কোনো অন্যায় করি না, ভুল দেখলে বলি। মানুষ সত্যি কথা সহ্য করতে পারে না বলেই আমাকে খারাপ ভাবে। বৃদ্ধা মাটির দিকে তাকিয়ে ধীরে বললেন, সত্যি কথা আর কঠিন কথা এক জিনিস নয় মা। মিষ্টি ভাষায় বলা সত্যিও মানুষ গ্রহণ করে, কিন্তু অপমান দিয়ে বলা সত্যি একসময় সবাইকে দূরে সরিয়ে দেয়। হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকাল। চারপাশে হালকা অন্ধকার নেমে এলো। বৃদ্ধা আবার বললেন, তুই কি খেয়াল করেছিস তোর নিজের সন্তানরাও তোকে ভয় পায়? এই কথাটা শুনে মাধবীর বুকটা ধড়াস করে উঠল। সে দ্রুত বলল, না, ওরা আমাকে ভয় পায় না, আমি শুধু ওদের শাসন করি। বৃদ্ধা গভীর চোখে তাকিয়ে বললেন, শাসন আর ভয়ের মধ্যে পার্থক্য আছে মা। যে সন্তান মায়ের কাছে এসে মন খুলে কথা বলতে পারে না, সে ভিতরে ভিতরে একা হয়ে যায়। মাধবী এবার কিছু বলতে গিয়েও থেমে গেল, কারণ গতরাতে রিনার ভীত চোখ দুটো তার মনে পড়ে গেল। কিছুক্ষণ নীরবতার পর সে বিরক্তভাবে বলল, আপনি কে? গ্রামের কেউ নাকি? আমি কে সেটা বড় কথা নয়, বড় কথা হলো মানুষ নিজের ছায়া থেকে পালাতে পারে না। মাধবী বিরক্ত হয়ে বলল, এসব ধাঁধার মতো কথা আমি বুঝি না। বৃদ্ধা এবার ঘুরে তারপর খুব শান্ত গলায় বললেন, একদিন যখন তোর চারপাশে সবাই থেকেও তুই একা হয়ে যাবি, তখন আজকের কথাগুলো মনে পড়বে। বাতাস হঠাৎ একটু জোরে বইতে শুরু করল। মাধবী মুহূর্তের জন্য চোখ সরিয়ে আবার তাকাতেই দেখল বৃদ্ধা যেন কোথাও নেই। আশেপাশে শুধু ফাঁকা রাস্তা আর দুলতে থাকা গাছ। মাধবীর শরীরের ভিতর হালকা শীতল স্রোত বয়ে গেল। সে নিজের মনেই বলল, এত তাড়াতাড়ি গেল কোথায়? দূরে তখন মেঘ গর্জে উঠেছে। মাধবী দ্রুত হাঁটতে শুরু করল, কিন্তু বৃদ্ধার কথাগুলো বারবার তার কানে বাজতে লাগল। কটু কথা আগে নিজের সংসারকেই পুড়িয়ে দেয়। তোর সন্তানরাও তোকে ভয় পায়, একদিন সবাই থেকেও তুই একা হয়ে যাবি। সেদিন প্রথমবারের মতো মাধবীর ভিতরে এক অদ্ভুত অস্বস্তি আর অজানা ভয় জন্ম নিল। পরদিন সকাল থেকেই মাধবীর মনটা অদ্ভুত অস্থির হয়েছিল। আগের দিনের সেই রহস্যময় বৃদ্ধার কথাগুলো বারবার তার মাথার মধ্যে ঘুরছিল,
কিন্তু সে নিজের মনকে শক্ত করে বোঝানোর চেষ্টা করছিল যে এসব বাজে কথা ভাবার কোনো মানে নেই। ভোরের আলো তখন পুরো উঠোন জুড়ে পড়েছে। কমলা তুলসীতলায় প্রদীপ জ্বালাচ্ছিলেন, আর রান্নাঘরে মাধবী তাড়াহুড়ো করে রান্না করছিল। হঠাৎ তার হাত ফসকে দুধ ভরা হাঁড়িটা মাটিতে পড়ে গেল। ঝপ করে সব দুধ ছড়িয়ে পড়ল রান্নাঘরের মাটিতে। মাধবী সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল। ধুর, আজকাল কিছুই ঠিক মতো হচ্ছে না। কমলা রান্নাঘরের দরজায় এসে শান্ত গলায় বললেন, আস্তে কর মা, হাত পুড়ে যায়নি তো? ঠিক তখন গোপাল দৌড়ে এসে বলল, মা, আমার স্কুলের খাতাটা পাচ্ছি না। মাধবী রাগে ফেটে পড়ল। সারাদিন জিনিস হারানো ছাড়া আর কোনো কাজ নেই তোমার? আমি কি শুধু তোমাদের জিনিস খুঁজে বেড়ানোর জন্য আছি? গোপাল ভয়ে পিছিয়ে গেল। আমি শুধু জিজ্ঞেস করছিলাম মা। এই সময় বাইরে উঠোনে একটা জোরে শব্দ হলো। সবাই ছুটে গিয়ে দেখল কাপড় শুকোতে দেওয়ার বাঁশটা হঠাৎ ভেঙে পড়েছে। হরনাথ অবাক হয়ে বললেন, এই বাঁশ তো একদম শক্ত ছিল, হঠাৎ ভাঙল কি করে? মাধবী বিরক্ত গলায় বলল, সবকিছুতেই এত অবাক হওয়ার কি আছে? পুরনো ছিল তাই ভেঙেছে। মুখে একথা বলার পরেও কিন্তু ভিতরে ভিতরে সে নিজেও অদ্ভুত অস্বস্তি অনুভব করছিল। দুপুরের দিকে আরও একটা ঘটনা ঘটল। রিনা ভাত নামাতে গিয়ে ভুল করে একটা কাঁচের গ্লাস ফেলে দিল। মুহূর্তের মধ্যে গ্লাসটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। মাধবী চিৎকার করে উঠল, আজ সবাই কি ঠিক করেছে আমাকে পাগল বানাবে? মা, ভুল করে হাত থেকে পড়ে গেছে। ভুল, সব সময় শুধু ভুল। একটা কাজও ঠিকমতো করতে পারো না। রিনার চোখ ভিজে গেল। অরুণ তখন মাঠ থেকে ফিরছিল। ঘরে ঢুকি সে আবার চিৎকার শুনল। সে ক্লান্ত গলায় বলল, মাধবী, সারাক্ষণ এত রাগ করলে সংসারে শান্তি থাকবে কিভাবে? আবার শুরু হলো। সব দোষ শুধু আমার। কেউ দেখে না আমি কত কাজ করি। অরুণ এবার একটু কঠিন গলায় বলল, কাজ সবাই করে, কিন্তু সবাই তোমার মতো সারাক্ষণ আগুন হয়ে থাকে না। ঘরটা মুহূর্তের মধ্যে চুপ হয়ে গেল। মাধবীর চোখে রাগ জমে উঠল। তুমি এখন আবার আমাকেই অপমান করছো? আমি অপমান করছি না, আমি শুধু বলছি এই বাড়িতে এখন আর শান্তি নেই। বাচ্চাগুলো হাসতে ভুলে যাচ্ছে। মাধবী কিছু বলতে গিয়েও থেমে গেল, কারণ হঠাৎ তার মনে পড়ল সেই বৃদ্ধার কথা। আগুনের মতো কথা আগে নিজের সংসারকেই পুড়িয়ে দেয়। মাধবী বাইরে থেকে শক্ত থাকার চেষ্টা করলেও তার ভিতরে অদ্ভুত একটা ভয় জন্ম নিচ্ছিল। মনে হচ্ছিল যেন ধীরে ধীরে কিছু একটা তার হাতের বাইরে চলে যাচ্ছে। 2 দিন পর সকালে আবার বাজারে গেল মাধবী। কিন্তু আজ বাজারে ঢুকেই সে বুঝতে পারল কিছু একটা বদলে গেছে। আগে দোকানদাররা তাকে ডেকে জিনিস দেখাতো, আজ সবাই যেন তাকে দেখে চুপ হয়ে যাচ্ছে, কেউ চোখাচোখি করতে চাইছে না। মাধবী মনে মনে বিরক্ত হয়ে বলল, আজকে সবাই এমন আচরণ করছে কেন? সেই সোজা মাছের দোকানের দিকে গেল। শ্যামল মাছ কাটছিল। মাধবী বলল, এই শ্যামল, একটা ভালো কাতলা দাও তো। শ্যামল মাথা তুলে একবার তাকালো, তারপর আবার নিচের দিকে তাকিয়ে মাছ কাটতে লাগল। মাধবী বিরক্ত হয়ে বলল, শুনতে পাচ্ছ না নাকি? বৌদি, আপনি অন্য দোকান থেকে নিন। মাধবী অবাক হয়ে গেল। মানে আমাকে মাছ দেবে না? শ্যামল শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, আমি ব্যবসা করি ঠিকই, কিন্তু প্রতিদিন অপমান সহ্য করার জন্য বসেনি। সেদিন আপনি সবার সামনে আমাকে যেভাবে কথা শুনিয়েছেন তাতে খুব কষ্ট পেয়েছিলাম। চারপাশের লোকজন চুপচাপ তাকিয়েছিল। মাধবী রেগে বলল, তাহলে এখন প্রতিশোধ নিচ্ছ? না বৌদি, প্রতিশোধ নয়, সম্মান সবার দরকার। আপনি যদি একটু ভালোভাবে কথা বলতেন তাহলে এমন দিন আসতো না। পাশের দোকানদারও করল, আপনি রাগ করেন ঠিক আছে, কিন্তু কাউকে মানুষ বলে গণ্যই করেন না। তোমাদের কাছ থেকেও এখন আমাকে শিখতে হবে। মাধবী এবার চারপাশে তাকালো। কেউ তার পক্ষে কথা বলছে না।
বরং সবাই এমনভাবে তাকাচ্ছে যেন সেই অপরাধী। তার বুকের ভেতরটা হঠাৎ ভারী হয়ে উঠল। ঠিক তখন পাশ দিয়ে যাচ্ছিলেন বাসন্তী পিসি। তিনি সব শুনে ধীরে বললেন, দেখলি মা, মানুষকে বারবার অপমান করলে একদিন মানুষ দূরে সরে যায়। মাধবী এবার আর চিৎকার করল না, শুধু ঠোঁট কামড়ে দাঁড়িয়ে রইল। শ্যামল একটু নরম গলায় বলল, বৌদি, আপনি খারাপ মানুষ নন, কিন্তু আপনার কথাগুলো খুব কষ্ট দেয়। এই কথাটা যেন মাধবীর বুকের ভিতর গিয়ে লাগল। সে কিছু না বলে ধীরে ধীরে বাজার থেকে বেরিয়ে যেতে লাগল। কিন্তু আজ বাজারের সেই চেনা কোলাহলের মধ্যেও তার নিজেকে ভীষণ একা লাগছিল। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তার মনে হচ্ছিল, গ্রামের মানুষ সত্যিই কি তাকে ঘৃণা করতে শুরু করেছে? দূরে আকাশে কালো মেঘ জমছিল, আর মাধবীর ভিতরেও যেন ধীরে ধীরে এক অদ্ভুত অন্ধকার নেমে আসছিল। মাধবী ঘরে চিৎকার করলেও অরুণ এখন আর তর্ক করে না। এসব দেখে মাধবী বলল, চুপ করে আছো কেন? সব কথার উত্তর দিতে আমার আর ভালো লাগে না। এই সংসারে কোনোদিন আর শান্তি ফিরবে না। গ্রামের মহিলারা বলাবলি করতে লাগল, মাধবীদের ঘরে একদম শান্তি নেই, দিন রাত চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পাওয়া যায়। আরে একদিন দেখি মাধবী ছেলে মেয়েগুলোকে চিৎকার করে বকছে, তখন ও শাশুড়ি এসে চুপ করতে বলায় তো শাশুড়িকে একেবারে তুলোধুনা করে ছাড়ল। কি সাংঘাতিক মেয়ে রে বাবা! একদিন কমলা অসুস্থ হয়ে পড়লেন। মাধবী বিরক্ত গলায় বলল, এখন আবার ডাক্তার আনতে হবে, আর এত এত পয়সা খরচ হবে। এই কথা শুনে হরনাথ মনে মনে কষ্ট পেলেন। রীনা আর গোপাল এখন মায়ের সামনে কম কথা বলে। মাধবী বুঝতে পারলেও কিছু বলতে পারে না। একদিন রাতে মাধবী স্বপ্ন দেখল, সে একা, চারপাশে অন্ধকার। এক কণ্ঠ বলছে, যে ভালোবাসা দেয় না সে একদিন একাই থেকে যায়। মাধবী, তুমি বদলাও, না হলে এই সংসার ভেঙে যাবে। এখন আমাদের ঘরে কিছুই ঠিক নেই, সবকিছু থেকেও মনে হয় যেন কিছুই নেই। তুমি এই ঘরের লক্ষ্মী, একমাত্র তুমিই পারো এই সংসার শান্তি সুখে ভরিয়ে তুলতে। প্রথমবার মাধবী একা ঘরের মধ্যে বসে কাঁদল। মাধবী কমলাকে জিজ্ঞেস করল, মা, তোমার শরীর কেমন? কমলা অবাক হয়ে তাকালেন। মাধবী শ্যামলের দোকানে গিয়ে বলল, সেদিন আমি অনেক ভুল করেছি ভাই। শ্যামল হেসে বলল, বৌদি, তুমি যে ভুল বুঝতে পেরে আমার কাছে এসে বললে, এই ভুল বুঝতে পারাই বড় কথা। সেই দিন বিকালে মাধবী রীনাকে কোলে বসিয়ে আদর করতে করতে বলল, ভয় পাস না মা, তোর কি সমস্যা হচ্ছে সেই কথা আমাকে খুলে বলবি, আমি শুনব। এই বিকালের দিকে একটু বাইরে বাচ্চাদের সাথে মিলে খেলতে পারিস তো, তাহলে মনটা অনেকটা ভালো লাগবে। যাও, তোমরা দুই ভাই বোনে একটু বাইরে গিয়ে খেলা করে এসো। রীনা তার মায়ের এত সুন্দর ব্যবহার দেখে অবাক হয়ে গেল। গাছতলায় বসে বাসন্তী পিসি বললেন, মাধবী মেয়েটা যেন বদলে যাচ্ছে। ও এখন বাড়ির লোকের পাশাপাশি পাড়া প্রতিবেশীদের সাথেও খুব সুন্দর ব্যবহার করে। হ্যাঁ, একদিন রিম্পার মা অসুস্থ হয়ে পড়ায় ওদের বাড়িতে গিয়ে মাধবী নিজের হাতে রান্না করে রিম্পা ও তার পরিবারের সবাইকে খাইয়েছে। মাধবীর এই বদল কি সত্যি? আমার তো কেমন ভয় হচ্ছে, যদি আবার আগের মতো অশান্তি হয় তাহলে কি হবে? না রে বাবা, বৌমা এবারে সত্যিই বদলে গেছে। ওর ব্যবহার খুবই শান্ত হয়েছে, সবার সাথে মিষ্টি করে কথা বলে, সবাইকে সাহায্য করে। এখন আমার আর কোনো চিন্তা নেই, এবার আমাদের সংসারে সুখ ফিরে আসবে। অনেকদিন পর বাড়িতে হাসির শব্দ শোনা গেল। এখন তারা পরিবারের সকলে মিলে এক জায়গায় বসে গল্প করে, খাওয়া দাওয়া করে। এই সব দেখে কমলার চোখে জল চলে এলো। সে হরনাথকে বলল, আজ যেন মনে হচ্ছে আমার সেই পুরনো সংসার আবার ফিরে পেয়েছি। এক রাতে ঝড়ে সুবল কাকার ঘর ভেঙে যায়। মাধবী ছুটে গিয়ে বলল, কাকা, আপনারা আমাদের বাড়িতে থাকুন,
যতদিন না আপনারা আপনাদের বাড়ি নতুন করে তৈরি করছেন ততদিন আমাদের বাড়িতেই থাকবেন। মাধবী নিজে রান্না করে প্রতিবেশীদের খাওয়ালো। এখন সবাই মাধবীকে ভালো চোখে দেখে, সবাই মিলে আনন্দ করছে। কমলা মাধবীর মাথায় হাত রেখে বললেন, আজ তুমি সত্যিকারের সংসারী মেয়ে হয়েছ। এখন আমাদের বাড়িটা কত সুন্দর লাগে। হ্যাঁ দিদি, তুই ঠিকই বলেছিস। এখন মা আমাদেরকে কত ভালোবাসে আর একদমই বকাবকি করে না। আর দেখ, এখন আমাদের বাড়িতে পাড়া প্রতিবেশী কত মানুষজন বেড়াতে আসে। আমার তো খুব ভালো লাগে। হরনাথ বললেন, সংসার টিকে থাকে সম্মান আর ভালোবাসায়। আমি নিজের রাগ দিয়ে সবাইকে কষ্ট দিয়েছিলাম, কিন্তু তোমরা আমাকে ছেড়ে দাওনি। সংসারের আসল সুখ রাগে নয়, ভালোবাসা আর সম্মানে লুকিয়ে থাকে।